শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন। অতি সম্প্রতিও তিনি বলছেন, আমি দেশে আসব, প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন। যুদ্ধাপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেও নিবৃত্ত করতে চেয়েছিলেন, বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না। উনি করে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর খুনিরা, জেল হত্যার খুনিরা, বুদ্ধিজীবী হত্যার খুনিরা কি দুর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেছিল, তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন। 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো শেষ হয়ে ধ্বংস থেকে আবার জেগে ওঠে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, আমি বলবো সব ভুল ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ হন। আপনাদের ঐক্যের মধ্য থেকেই কিন্তু স্বাধীনতা এসেছিল। সেই ঐক্য আবার দৃঢ় করতে হবে স্বাধীনতা বিরোধীদেরকে বিনাশ করার জন্য। পৃথিবীর বড় শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন হোক চায় নাই, এমনরাও কিন্তু এখন আশা করি বুঝতে পেরেছেন কোন অবস্থানে এসেছে। সেদিন খুব দূরে নয়, প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে। মুক্তির লড়াই তো শেষ হয়ে যায় না। সে লড়াইয়ে না হয় আমরা আবার আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন। তার অভিজ্ঞ রাজনৈতিক দূরদর্শিতা, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা, তার দূরদৃষ্টি নিশ্চয়ই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। সরকার গঠন করে স্থিতিশীল অবস্থায় থাকা শেখ হাসিনার সরকার হঠাৎ একটা দমকা ঝড়ে কেমন হয়ে গেল। যারা প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশে আপনাদের স্বপ্ন সফল হবে না। কেউ কেউ তো বলে বাপের বেটি। ব্যারিস্টার মওদুদ আহমেদ একবার বলছিলেন, শেখের বেটি, ও যা চাইব তাই করে। অ্যাটলিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, বিভিন্ন দল ও মতে আছেন, নীরবে নিভৃতে একবার ভেবে দেখেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন, সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই। এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই, না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। রাজনীতির পথ এবং পরিক্রমা দমকা হয়, অনেক সময় ভেসে যায়। বাংলাদেশ এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছেন, এটা বিফলে যাবে না। এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, নগরে, বন্দরে, প্রতিটি বাড়িতে আছে। অত্যাচার করে, নির্যাতন করে কারাগারে পাঠিয়ে সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সংগঠনের সভা থেকে দৃশ্যমান হয়েছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরো কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছেন পাংশুবর্ণ মুখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এটা একটি সিগন্যাল চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধ এবং দূরত্ব। ধীরে ধীরে সেই দূরত্ব কমে আসার কারণেই আমার মনে হয় নরেন্দ্র মোদীকে একেবারে দিল খোলা অট্টহাসিতে দেখা গেছে। একই গাড়িতে ভ্লাদিমির পুতিন এবং শ্রী নরেন্দ্রনাথ মোদী অনুষ্ঠানের স্থলে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী একত্রে কথা বলছেন এবং কথা বলার
বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা একটা সুসম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিধায় এতটা উচ্ছ্বসিত। তাহলে এটা দেখেই কি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুখ পাংশুবর্ণের মতো করলেন, একা দাঁড়িয়ে থাকলেন দূরে? খুবই স্বাভাবিক। ভারত এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, অর্থনীতির দিক থেকে পঞ্চম, শক্তির দিক থেকে ভারত পরাশক্তির একেবারেই কাছাকাছি। পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়া এখন তার সঙ্গে, চীন তার সঙ্গে, বা এই দুই দেশের সঙ্গে ভারত। কাজে এরা যদি সম্মিলিত হয় তাহলে সেই জোটের যে শক্তি, সেই শক্তির কাছে কিন্তু মরলিপনা করা আর একটি রাষ্ট্রের শক্তি কোনোভাবেই টিকবে না। এবং আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে নতুন মোর্চা করে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে এই ঐক্য। এই ঐক্যের ধারাবাহিকতা কিন্তু পার্শ্ববর্তী দেশেও ছড়িয়ে যায়। পাকিস্তানের নির্ভরশীলতা ছিল চীনের উপর অনেকটা, আমেরিকার উপর অনেকটা। শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে ভীষণ আনন্দে উৎসাহিত হয়ে বাংলাদেশে আনাগোনা খুব করেছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তো এসে বাঙালিদের সবক দিলেন, ধমক দিলেন, দিল পরিষ্কার করতে বললেন। মুক্তিযোদ্ধারা বলছে দিলে এত কষ্ট, এত রক্তক্ষরণ, মা বোনের সম্ভ্রম লুটে নেওয়া, আমার ৩০ লক্ষ মানুষের রক্ত শুষে নেওয়া, শহর নগর বন্দর ধ্বংস করা, এই কষ্ট যে দিলে, সেই দিলটা পরিষ্কার হবে কিভাবে? দেশের ভিতরে থাকা পাকিস্তানের অনুসারীদের কারু কারু ওই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেছে করমর্দন করে হাত আর ছাড়ছেন না, মনে হয় যেন কি পেয়ে গেছেন অমৃত। একজন মন্ত্রী, তিনি আর কিছু না, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্টও না। বিএনপির মহাসচিবও টিম সহ দেখা করলেন, মনে হয় যেন বিশ্বের কোন ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন। এরকম অনেকগুলি ঘটনা প্রবাহ শাহবাজ শরীফের পাংশুবর্ণের চেহারা দেখার পরে বাংলাদেশে তাদের যারা উত্তরসূরি আছেন, অনুসারী আছেন, তাদের ভালো লাগার কোনো কারণ নেই। সীমান্ত নিয়ে ভারত এবং চীনের সমস্যা সমঝোতায় চলে গেছে, এমনই খবর বাইরে এসেছে। তাহলে তাদের শক্তির ঐক্য এবং তার সঙ্গে রাশিয়া, এই ঐক্যবদ্ধ শক্তিকে মোকাবেলা করতে হলে যা কিছু দরকার তা নিয়ে পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে বলে মনে হয় না। পাকিস্তান নিজেই বিপন্ন। পাকিস্তানের আর্থিক অবস্থা, অবকাঠামোগত অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্র সবই তো ধ্বংস হওয়া। বাংলাদেশে এসে মাতুব্বরি দেখানো, বাংলাদেশে এসে কর্তৃত্ব ফলানো, বাংলাদেশের মানুষদের সবক দেওয়া এবং ধমক দেওয়া, আর সেই সবক এবং ধমক দেখে বাংলাদেশের ভিতরে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন তারা কি বুঝতে পেরেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? রাজনীতির পথ এবং পরিক্রমা কখন কিভাবে রূপান্তর হয় তা কিন্তু বলা যায় না। ২০২৪ সালে আওয়ামী লীগ নির্বাচন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তাদের অনেকেই ধারণা করেছিলেন আর কোনো সংশয় নেই। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আমার ধারণা সংশয়ে ছিলেন এবং তিনি সবসময় উচ্চারণ করতেন যে সরকারকে ফেলে দিতে চায় একটি বড় দেশ। তিনি বিভিন্নভাবে তার ব্যাখ্যা করতেন এবং তাদের প্রতিনিধি ইউনূস সম্পর্কে তিনি কথা বলতেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন। তখন অনেকে বলতেন ইনি ক্ষমতায় থাকার জন্য ইউনূসের বিরোধিতা করতেছে, আর মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে উনি চেতনার ব্যবসায়ী হয়ে গেছেন। সেই ব্যক্তিরা এখন কি বুঝেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে জিরো থাকে, -0 হয়ে যায়।
মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয়, পাকিস্তানিরা উজ্জীবিত হয়ে ওঠে, জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে প্রতিবন্ধী মানুষটাকেও জেলে যেতে হয়, মুক্তিযোদ্ধারা একত্রিত হলে একত্রিত হওয়ার অপরাধে তাদেরকে সন্ত্রাস দমন আইনে কারাগারে যেতে হয়। একজন মুক্তিযোদ্ধা বিএনপি করা সত্ত্বেও তার পথ চলে যায়, তার বাড়ির সামনে গিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। একজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না স্বাধীনতার সপক্ষে কথা বলার অপরাধে কারাগারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন শুধু সংবিধান সমুন্নত রাখার কথা বলতে গিয়ে কারাগারে। যারা শেখ হাসিনাকে চেতনা ব্যবসায়ী বলতেন তারা বুঝেছেন শেখ হাসিনা না থাকলে বীর শ্রেষ্ঠরা সম্মানিত হয় না, মুক্তিযোদ্ধাদের সম্মান থাকে না, মুক্তিযুদ্ধ জাদুঘর থাকে না, ধনী দরিদ্রের ব্যবধান দূর হয় না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ থাকে না, বঙ্গবন্ধু থাকে না, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সবকিছু মুছে দিয়ে রিসেট বাটন করে নতুন করে পাকিস্তানি স্টাইল চালু করতে চায়। যারা শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলতেন উনি একা বঙ্গবন্ধুর মালিক, উনি একা জয় বাংলার মালিক, ওনার হাতেই শুধু বাংলাদেশের স্বাধীনতার চেতনা নিরাপদ, প্রশ্ন তুলতেন। শেখ হাসিনা তো দেশে নেই, কই আপনাদের কাউকে তো টু শব্দ করতে দেখছি না, প্রেস ক্লাবের সামনে জন ২০ লোক নিয়ে সেমিনার করতেও তো দেখছি না, বড় বড় বিবৃতি দিতেও তো দেখছি না। দেশের বিবৃতিজীবীরা কোথায় হারিয়ে গেলেন বোঝা গেল। এর সঙ্গে যুক্ত করে বলি, রাজনীতির পথ এবং পরিক্রমা কখন বদলাবে কেউ জানে না। বাংলাদেশে ডাকসুর নির্বাচন হতে যাচ্ছে, এই সর্বপ্রথম ভিন্ন ধারার পরাজিত শক্তিরা ডাকসুতে আসার সম্ভাবনা। শেখ হাসিনা দেশে থাকলে এই ঔদ্ধত্য, শেখ হাসিনার রাজনীতি দেশে থাকলে এই ঔদ্ধত্য কখনো তারা দেখাতে পারত না। শেখ হাসিনার সমালোচনা করা খুবই সহজ, কিন্তু শেখ হাসিনা যা করেছেন এর ধারে কাছেও কেউ যে যেতে পারেন না তা কি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনুধাবন করতে পারছেন আপনারা? বাংলাদেশে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন পাকিস্তানের আনাগোনা দেখে, বেশি উচ্ছ্বসিত হওয়ার দরকার নাই। আওয়ামী লীগের, তারপর যুবলীগের, ছাত্রলীগের, আমরা আসলে সাধারণ মানুষের আজকে আমাদের যে মিছিলে অংশগ্রহণ দেখে আমরা নেতাকর্মীরা অনেক আনন্দিত, এবং তারা যে সাহস এবং শক্তি আমাদের দেখিয়ে অনুপ্রেরণা করতেছে, আমার মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। অলরেডি সারা বাংলাদেশে সাধারণ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্য বলতেছে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। পথচারী বা আশেপাশের দোকানদার গুলিস্তানে আমরা দেখেছি, গুলিস্তানে ফুটপাতের হকার, নানা রকম মানুষ কিন্তু মিছিলে জয়েন করেছে। এই মিছিলের অবস্থা কিছু আসলে দেখেন, গুলিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা হকার আছে তারা তো নির্যাতনের শিকার। নিজের জীবনের কথা ভেবে যে হারে গত 1 বছরে চাঁদাবাজ, ছিনতাই, ডাকাতি বেড়েছে, আসলে সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। সাধারণ মানুষ কোনোভাবেই চাঁদাবাজদের এবং দখলবাজদের, ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে চায়। কোনোভাবেই এই দেশটা যেন চাঁদাবাজদের, ছিনতাইকারীদের, দখলদারদের হাতে না যায়, সেই জন্যই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন দিনের পর দিন আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করতেছে। এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনা এসেছে যে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনা আমাদের দেশকে উন্নয়ন করেছে, দেশকে উন্নত করেছে, আমাদের ছেলে মেয়েদের জীবনমান উন্নত করেছে, লেখাপড়ার সুব্যবস্থা করেছিলেন, জীবনে নিরাপত্তা প্রদান করছিলেন। আসলে এই বাংলাদেশে আপনি বাড়ি ভাই
আসলে শেখ হাসিনার বিকল্প বলতে কিচ্ছু নাই। শেখ হাসিনার যদি বিকল্প বলতে যদি থাকতো, তাহলে গত 1 বছরে বাংলাদেশে কি হয়েছে, সে কি হয়েছে, কিরকম তাণ্ডব চলেছে, ছিনতাই চলছে, চাঁদাবাজ, মব জাস্টিস, বিশেষ করে মব জাস্টিস, রাস্তায় বেরোলেই মানুষকে পিটিয়ে হত্যা করে। জি, মব সন্ত্রাস। আপনি গতকালকের একটা ঘটনা দেখছেন কিনা, এক স্কুল শিক্ষকের একমাত্র সন্তান, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল্লাহ আফিফ, সে ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হচ্ছিল, তাকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে, নৃশংসভাবে বাসার নিচে ফেলে রেখেছে। এরকম শুধু তোমাদের আফিফ না, আমরা রাজশাহীতে মাসুদকে দেখেছি। সারা বাংলাদেশে 5 আগস্টের পর সাধারণ মানুষ কিন্তু এইসব থেকে রক্ষা পায়নি। সাধারণ মানুষও কিন্তু 5 আগস্টের পর থেকে তোমাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেটা এখন সাধারণ মানুষ আতঙ্কে জীবন কাটাচ্ছে, এবং তারাও ভাবতেছে কখন মনে হয় বাসা থেকে বেরোলে আমাদের জীবনটা মনে হয় রাস্তায় চলে যাবে। এই ভয়েই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগের মিছিলে যোগদান করতেছেন, এবং শেখ হাসিনাকে তারা বলতেছে যে আপনারা রাস্তায় নামুন, শেখ হাসিনাকে দেশে সসম্মানে ফিরিয়ে আনতে হবে। এইভাবে রিক্সা চালক থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, সুশীল সমাজ থেকে শুরু করে দেশের সারা বাংলাদেশের সুনাগরিকরা কিন্তু এখন আওয়ামী লীগের প্রতি আস্থা রাখতে চাচ্ছেন, শেখ হাসিনার প্রতি কিন্তু আস্থা রাখতে চাচ্ছেন। তারা কিন্তু আবার শেখ হাসিনার নেতৃত্বকে বাংলাদেশে চাচ্ছেন, যেন শেখ হাসিনা যেন দেশে এসে দেশটাকে যেন শান্তি ফিরিয়ে আনে, দেশের মানুষের যেন নিরাপত্তা নিশ্চিত করে, মব সন্ত্রাসীদের হাতে যেন তাদের যেন মৃত্যু না হয়। এই জন্যই কিন্তু তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু রাজপথে নামতেছেন আবার। ওনার সেই বাবা, ওনার একটা কান্নার একটা ভিডিও ফুটেজ আমরা দেখেছি। উনি তো অবসরপ্রাপ্ত শিক্ষক, উনি বলছিলেন যে ওনার এই মুহূর্তে আর ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো পথ নেই। ওই বাবার সাথে কোনো ধরনের যোগাযোগ যদি হয়, জয় আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবেন, আমরা চেষ্টা করবো ওনার জন্য যদি কিছু করা যায় সেটা। আচ্ছা, আমি অবশ্যই বাড়ি ভাই আপনাকে কথা দিলাম, আমি ওনার সঙ্গে যোগাযোগ করে দেবো। আরেকটা বিষয় জয়, এই যে এত পাহারা চতুর্দিকে, পুলিশের পাহারা, নানাভাবে সতর্ক সবাই, আওয়ামী লীগের যাতে কোনো মিছিল বেরোতে না পারে, আওয়ামী লীগের যাতে কোনো একজন একটা জোরে কথা বলতে না পারে, সেই অবস্থায় এই সাহসটা আজকে মিছিলের পরিধি আরো বাড়লো আপনাদের। আসলে দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, দেখেন আওয়ামী লীগকে কিন্তু ইয়াহিয়া খানও নিষিদ্ধ করছেন, ঠিক আছে, আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখতে পারে নাই, আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না। দেখেন এই যে সরকার 5 আগস্টের পর মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যে তোমাদের সরকার গঠন করছে, এই 1 বছরে আপনি দেখছেন এই সরকারের মানে ফলাফল কি। এই সরকারের গ্রহণযোগ্যতা কিন্তু দেশের সারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু শূন্য, বিন্দু পরিমাণ প্রত্যাশা কিন্তু। বিশৃঙ্খলা আমার মনে হচ্ছে জয়, আমি যখন নানা অ্যাঙ্গেলের ফুটেজ গুলো দেখছিলাম, এই যে সবাই কিন্তু যার যার মতো করে ছবি তোলা বা ভিডিও করা, এগুলার নিয়ন্ত্রণ করার সুযোগ আছে, যে সবাই এগুলো করার দরকার নাই, নিয়ন্ত্রণ করবে সেটা। দেখেন বাড়ি ভাই, 5 আগস্টের পরে যেখানে 1971 সালের মতো যেমন পাক হানাদার বাহিনীরা বাড়িতে বাড়িতে যায় হানা দিয়ে মানুষকে মেরে ফেলতো, মানুষকে যেখানে পাইতো সেখানেই গুলি করে হত্যা করতো, পিটিয়ে মারতো, ধর্ষণ করতো, ঠিক 5 আগস্টের পরে বাংলাদেশের দৃশ্য কিন্তু 71 সালের সঙ্গে মিল আছে। দেখেন বাড়ি ভাই, 5 আগস্টের পরে যারা ছাত্রলীগ করতো, যারা আওয়ামী লীগ করতো, যারা যুবলীগ করতো, স্বেচ্ছাসেবক লীগ করতো, শ্রমিক লীগ করতো, কৃষক লীগ করতো, প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে যায় মব সন্ত্রাস করা হয়েছে।
এবং নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বাড়ি বাড়ি যায় মব করা হয়েছে। তো আপনি দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে যে মব সন্ত্রাসীরা যে মব সন্ত্রাসী করে হত্যা করে, বাড়ি ভাঙচুর করে, এর চেয়ে নৃশংসতা বাংলাদেশে আর কি আছে আমাকে বলেন। এর মধ্যেও আমরা যখন মিছিল করতে বের হই তখন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তারপর মব সন্ত্রাস, আপনি তো জানেন মব সন্ত্রাস আছেন যারা মানুষকে পিটিয়ে মারতে দ্বিধাবোধ করে না, তাদের মধ্যে কোনো মায়া নাই, তাদের মধ্যে কোনো স্বদেশ প্রেম নাই। মানুষকে বাংলাদেশে মারা এখন সবচেয়ে সহজ কাজ, যেটা এই যে সাহস করে কথাগুলো এখানে বলছেন, এর জন্য আপনার কি বিপদ হতে পারে তা জানেন? দেখেন বাড়ি ভাই, আসলে আমি কোনো হামলা, মামলা, নির্যাতনকে ভয় পাই না। আমি মুজিব আদর্শের সৈনিক, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে বঙ্গবন্ধুর আদর্শ ওঠানামা করে এবং প্রতিটা শ্বাস প্রশ্বাসে বাংলাদেশ আওয়ামী লীগের অনুভূতি, অনুপ্রেরণা, বাংলাদেশ ছাত্রলীগের যে উদয়মান শক্তি, আলোর দিশারি, সেই চেতনা আমাকে আসলে ভয়, ভীতি, নির্যাতন, হত্যা মামলায় এসব থেকে বিরত রাখে। আমি এইসবে আপনাকে কেউ ভয় দেখিয়ে থামাতে পারবে না, এই তো? ভয় দেখে আমাকে কেউ থামাতে পারবে না। আমি 5 আগস্ট থেকে ভয়, মব সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করতে করতেই আসি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে কারো শক্তি নাই আমাকে মেরে ফেলার, আর আল্লাহ যদি আমার হায়াত না রাখেন তাহলে আমি চাইলেও বাঁচতে পারবো না, বুঝছেন? তাই আমার মধ্যে ভয় টয় নাই। এটা আমার পারিবারিক ভাবেই আমি এই সাহসটা পেয়েছি, যেটা 5 আগস্টের পর থেকে আমি লড়াই সংগ্রাম করে রাজপথে রয়েছি। অনেকে আমাদের লাইভটা দেখছেন এবং নানা মন্তব্য করছেন, এমনকি এই সময়ের খুবই সাহসী একটা মুখ রোকেয়া প্রাচীকেও আমরা দেখছি, উনি এটা দেখছেন, তাকে কৃতজ্ঞতা। একজন লিখেছেন এখানে, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। আরেকজন লিখেছেন, আমরা এই দেশের এই অশান্ত পরিস্থিতি চাই শান্ত হোক, বাংলাদেশ আওয়ামী লীগ যেন সগৌরবে আবার ফিরে আসে। এই মিছিলগুলো বলেন জয়। জি বলেন, কি বলছিলেন আপনি? আসলে দেখেন বাংলাদেশে যে আজকে অশান্ত পরিস্থিতি বললো, অশান্ত পরিস্থিতিটা কিসের জন্য, কাদের জন্য? কারা বাংলাদেশকে অশান্ত করতে চায়? কারা মুক্তিযুদ্ধকে মুছে ফেল দিতে চায়? কারা বাংলাদেশের রাজাকারকে প্রতিষ্ঠিত করতে চায়? কারা আবার পাকিস্তানি পাখানাদার বাহিনীর যে মনোভাব ছিল সেই মনোভাব বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়? তারাই আজকে বাংলাদেশকে অশান্ত করতেছে, তারাই আজকে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বিনষ্ট করতেছে, তারা আজকে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি কেড়ে নিয়েছে, তারা আজকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে বিঘ্ন ঘটাচ্ছে। আজকে আপনি দেখেন মব সন্ত্রাসী কোথায় থেকে নির্দেশ আসে? মব সন্ত্রাসীর নির্দেশ আসে যমুনা থেকে। যমুনায় যিনি বসে মহাজন আছেন তিনি সরাসরি ভাবে মব সন্ত্রাসীদের নির্দেশ দিয়ে থাকেন। সেই নির্দেশেই কিন্তু সারা বাংলাদেশে মব সন্ত্রাসীরা মব কার্যক্রম চালায় এবং এই মব কার্যক্রম চালিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে এবং রাস্তায় রাতের অন্ধকারে মানুষকে পিটিয়ে মারে। আপনি আজকে দেখেন বাংলাদেশে কোনো মানুষ কি আজকে শান্তিতে আছে? কোনো মানুষ কি আজকে শান্তিতে ঘুমাতে পারছে? যেই আজকে তোমাদের তার বাক স্বাধীনতা নিয়ে কথা বলছে তাকেই আজকে তোমাদের মব সন্ত্রাসীরা মব সৃষ্টি করে তাকে হত্যা করার চেষ্টা করতেছে এবং হত্যা করতেছে। যারাই আজকে যদি তাদের মতামত ব্যক্ত করতেছে তাদেরই তোমাদের গলা চেপে ধরা হচ্ছে, তাদেরই কণ্ঠস্বর করা হচ্ছে। আজকে দেখেন সাংবাদিকরা তাদের মন খুলে তাদের মতামত প্রকাশ করতে পারতেছে না, তাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, তারা মন খুলে কোনো কিছু বলতে পারতেছে না, কোনো কিছু লিখতে পারতেছে না, কারণ মব সন্ত্রাসীরা
সাংবাদিকের ত্রুটি চেপে ধরেছে, তাই তারা আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে লিখতে পারতেছে না। তারা আজকে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সহিংসতা, এইসব তুলে ধরতে পারতেছে না গণমাধ্যম কর্মীদের কাছে। কারণ গণমাধ্যম একটা বিষয় জানতে চাই জয়, যে আপনারা যারা সংগঠক এই মিছিল গুলা, এই 14 দলের নেতা কর্মীরা কেউ কি এই সময় জয়েন করে? 14 দলের নেতা কর্মীরা মানে অবশ্যই আওয়ামী লীগের যারা প্রবীণ রাজনীতিবিদ আছে অবশ্যই তোমাদের এই মিছিলগুলোতে অংশগ্রহণ করে। শুধু দেখেন, শুধু যে আওয়ামী লীগের লোকজন যে এই মিছিলগুলোতে অংশগ্রহণ না, 14 দল এবং আরো ভুইফর সংগঠনের কিন্তু নেতাকর্মীরা কিন্তু শেখ হাসিনার প্রতি 5 আগস্টে যে মানে অভিমান ছিল, যে অভিযোগ ছিল, তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে শেখ হাসিনার জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার দোষ ছিল না, তিনি নির্দোষ ছিলেন। কারণ 5 আগস্টে সেটা মিটিকুলার ডিজাইনে করা হয়েছে পরিকল্পিতভাবে। বাইরে থেকে স্নাইপার এনে ছাত্রদের হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা হয়েছে, যার জন্যই শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভুইফর সংগঠনগুলা তাদের ভুল বুঝতে পারতেছে এবং আমাদের আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করতেছে 14 দলের। আরেকটা বিষয় জয়, মানে এখন তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা দাবি চলছে, জাতীয় পার্টি অফিসে হামলা হয়েছে। জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে আপনাদের মিছিলে কি দেখেন আপনারা? জাতীয় পার্টির নেতা কর্মীদের আসলে ওইভাবে আমাদের মিছিলে দেখি নাই, তবে জাতীয় পার্টির কিছু লোক আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, ঠিক আছে। যেমন ছাত্র সমাজের যে ইয়ং ছেলেপেলে যারা আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। তারা বলে যে রাজপথে নামতে চাই, ঠিক আছে, এই সরকার আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, এই সরকারকে কোনোভাবেই বাংলাদেশে আর কন্টিনিউ করা যায় না। রাজনীতিতে জড়িত না, সরাসরি সংগঠনে জড়িত না এমন ছেলে পেলেদের কি মিছিল গুলাতে আপনারা নজরে পড়ে? যে আরেকবার বলেন, সরি আমি বুঝতে পারিনি। সরাসরি রাজনীতিতে জড়িত না কিন্তু পথচারী এমন লোকজনকে মিছিলে দেখেন আপনারা আপনাদের সাথে? অবশ্যই, যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না, তারা যখন আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো মিছিল হয় তারা কিন্তু ওই মিছিলে অংশগ্রহণ করে, তারা কোনো দল করে না, সাধারণ মানুষ। কারণ আমি বাড়ি ভাই আপনাকে আগে একটা কথা বললাম যে সাধারণ মানুষের মধ্যে এখন যে এই অবৈধ ফ্যাসিস্ট, স্বৈরাচার, অসাংবিধানিক, যার আইনের কোনো ভিত্তি নেই, অবৈধভাবে জবরদখল করে ক্ষমতা দখল করে আছেন, তার প্রতি কিন্তু সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আজকে কিন্তু রাজপথে নেমে আসতেছেন এবং তাদের যে মনের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো কিন্তু রাজপথে জানান দিচ্ছেন। আজকের মিছিলটা কতক্ষণ, কয়টা থেকে কয়টা পর্যন্ত স্থায়ী ছিল? আজকের মিছিলটা 3টার দিকে শুরু হয়েছে, 3টা থেকে 3টা মনে হয় 20 থেকে 25-এর মধ্যে শেষ হয়েছে। 20-25 মিনিটের মধ্যে এত লোক জয়েন করেছে মিছিলটা? আসলে দেখেন বাড়ি ভাই, আপনি দেশের তো পরিস্থিতি সবকিছুই জানেন। আমরা যখন ধানমন্ডি 27 থেকে 32-এর দিকে আমাদের মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম যে আমরা যেখান থেকে মিছিল করব তার কিছুটা সামনে থেকে দেখতেছি যে পুলিশ এবং র্যাব তারা আছেন। তো আমাদের সিনিয়র যারা লিডার আছে তারা বলতেছে যে আইন শৃঙ্খলা বাহিনীদের সঙ্গে কোনো সহিংসতা না জড়াতে, তাই তারা আমাদের নির্দেশ দিয়েছেন যে ধানমন্ডি 27 থেকে আই হাসপাতালের দিকে যাওয়ার জন্য। আমরা কিন্তু সেই দিকেই কিন্তু তোমাদের গিয়েছি মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে। পুলিশ কতক্ষণ পরে আসলো? পুলিশ আমাদের মিছিলের শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের পুলিশ আসছে, তখন আমরা যে যার মতো করে চলে আসছি। এমনি কাউকে অ্যারেস্ট করা হয়েছে আজকে মিছিল থেকে? এ যাবত আমি যতটুকু খোঁজ খবর নিয়ে শুনেছি যে আজকে কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমাকে গুলিস্তানি মিছিলের পরে একজন বলেছিলেন আমাকে যে এরকম পুলিশকে তাদের বেশ সিম্পেথি পুলিশের আছে, কারণ এই মিছিলের লোকেরা পুলিশ হত্যার বিচার দাবি করে। এর জন্য পুলিশের অনেক সদস্যকে তাদের মনে হয়েছে তাদের প্রতি সিম্পেথি আছে।
দেখেন বাড়ি ভাই, কি তাই মনে হয়? দেখেন বাড়ি ভাই, আমি আপনাকে বলি, 1971 সালে আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয়, 71 সালেও কিন্তু থানাগুলোতে আগুন দিয়ে পোড়ানো হয়নি। 71 সালে কিন্তু পুলিশকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়নি। কিন্তু আপনি 24 জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনে কি দেখলেন? ঢাকা শহরের প্রত্যেকটা থানাতে আগুন, বিভিন্ন জেলা জেলাতে থানাতে আগুন দিয়ে কি হলো? পুলিশদের পিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে মেরে ফেলতে হবে। সিরাজগঞ্জে এক পুলিশ সদস্য, মহিলা পুলিশ সদস্য, তার পেটে বাচ্চা আছে, সে কত আকুতি মিনতি করতেছিল এবং পা ধরে বলতেছিল যে ভাই আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে, আমাকে ছাড়েন। তারা কিন্তু ছাড়ে নাই, সেই মহিলাকেও কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে বাড়ি ভাই। তো আসলে এই যে বাংলাদেশ 5 আগস্টে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন কি এই পুলিশ হত্যা আন্দোলন দেখতে চাইছিল? এই মেটিকুলার ডিজাইন যে ছেলেদের বাইরে থেকে স্নাইপার এনে যে হত্যা করা হয়েছে, এই সব কি দৃশ্য দেখার জন্য করেছিল? 5 আগস্টের পরবর্তী মব সন্ত্রাসীরা যেভাবে সারা বাংলাদেশে মব সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছে, এই দৃশ্য কি দেখার জন্য কি জুলাই আগস্টে আন্দোলন হয়েছে? বলেন বাড়ি ভাই। একজনের মন্তব্য শুনলে আপনি বেশ অনুপ্রাণিত হবেন। তিনি লিখেছেন, আমি আজকে ডাক্তার দেখানোর জন্য ওদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি মিছিলে যোগ দিই, এতে করে আমি ডাক্তারের শিডিউলটা মিস করি, আমাকে আবার 3 দিন পর ডাক্তারের কাছে যেতে হবে। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওনাকে বলতে চাই যে আপনি আমাদের অবশ্যই সাহস এবং অনুপ্রেরণা, এবং আপনি আমাদের ঘুরে দাঁড়ানোর অবশ্যই একজন সাহসী যোদ্ধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোদিবীয় শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। জয়, আমরা শেষ করবো, সাবধানে থাকবে। জয়। জি, আপনি আমার জন্য দোয়া করবেন বাড়ি ভাই, আমিও আপনার জন্য দোয়া করি। আজকে দেশের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে দেশের মানুষ ভালো নাই। কি বলবো আপনাকে, আমি এইসব কথা ভাবলে আবেগ অপ্লুত হয়ে যাই, আমার দু চোখ দিয়ে কান্না চলে আসে। আজকে যারা 71 সালে পরিবার পরিজন ছেড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবনকে বাজি রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, আজকে সেই আমাদের বীর সেনানীদের যেভাবে মব সন্ত্রাসীরা মব সৃষ্টি করে হেনস্থা করতেছেন, তাদের লাঞ্ছিত করতেছেন, এর চেয়ে করুণ দৃশ্য দেখার আর কি আছে? আমাকে বলেন বাড়ি ভাই। দেশের মানুষ কিন্তু দিন যত যাচ্ছে তত কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। দেশের মানুষ এখন বলতেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, সেই দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুছে ফেলবে ওই পাকিস্তানি থেকে যে দূষিত বীজ থেকে জন্ম জামাত জঙ্গি রাজাকাররা, তারা কিন্তু এই দেশ থেকে স্বাধীনতা মুছে ফেলবে এবং মুক্তিযুদ্ধকে তারা মুছে ফেল দিবে, কোনোভাবেই তারা মুক্তিযুদ্ধকে রাখবে না। তারই আপনি ধারাবাহিকতায় দেখলেন 5 আগস্টের পরে ধানমন্ডি 32 কিন্তু শেখ হাসিনার বাড়ি না, ধানমন্ডি 32 ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেখান থেকে স্বাধীনতার ডাক এসেছিল, যেখান থেকে বাঙালিদের পরাধীনতার মুক্তি থেকে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন পাকিস্তানিদের সঙ্গে লড়াই সংগ্রাম করে। 66 6 দফা থেকে, 69 গণ উত্থাপন থেকে, 71 মহান মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। 7 মাসের ভাষণ 7.5 কোটি বাঙালিকে একত্রিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে বাঙালিরা তারা ভালো করেই জেনেছে এবং বুঝতে পেরেছে যে কারা আজকে পাকিস্তানকে আবার এস্টাবলিশ করতে চায়, কারা আবার এই বাংলাদেশে স্বাধীন দেশে পাকিস্তানকে এস্টাবলিশ করতে চায়। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে ওই পাকিস্তানের দূষিত বীজ থেকে এদের জন্ম, যার জন্যই তারা বারবার শুধু পাকিস্তানকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকে বঙ্গবন্ধুর
যে ভাস্কর্যে যেভাবে প্রস্রাব করে দিয়েছে, যেভাবে ধানমন্ডি 32 ভেঙে ফেল দেওয়া হয়েছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের মত সৃষ্টি করা হচ্ছে, লতিফ সিদ্দিকীর মতো একজন বীর সেনানী তার সামনে কিভাবে তাকে ধাক্কা দিচ্ছে, তাকে বলতেছে স্বৈরাচারের দালাল। এই দেশে যেই কথা বলবে, যেই সমালোচনা করবে, সেই কি স্বৈরাচারের দালাল বাড়ি ভাই? তারা যে বলল, ডক্টর ইউনূস বললেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, এটাই কি তাহলে সমালোচনা করার নমুনা? মুক্তিযোদ্ধাদের মব সৃষ্টি করে যে লাঞ্ছিত করা হচ্ছে, যে মুক্তিযোদ্ধাদের আজকে ছোট করে দেখা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের আজকে দালাল আখ্যা দেওয়া হচ্ছে, এটাই কি ইউনূসের মেডিকুলার ডিজাইন? আজকে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উনি কে? আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, বা ওনার ইউনূসগং যারা আছে তাদেরকে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন এখতিয়ার ওনার আছে? উনি তো নিজেই অবৈধ, জোর দখল করে মেডিকুলার ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করছে। ওনার কি আইনি ভিত্তি আছে? এটা তো অলরেডি সারা দেশের মানুষ জেনে গেছে। দেশের মানুষ আপনি কি বলে ইউনূস ভাই জানেন? আরে বাড়ি ভাই কি বলে জানেন? বলতেছে এই এনজিও সরকার, অথর্ব সরকার, যার দেশ চালানোর মতো কোনো যোগ্যতা নাই, যার দেশের মানুষকে নিয়ে কোনো চিন্তা নাই, দেশের মানুষ বাঁচলো কি মরলো যার কোনো বিন্দু পরিমাণ চিন্তা নাই, সে কিভাবে দেশ চালাবে? সে জবরদখল করে ক্ষমতায় আসছে এবং তার যে স্বার্থ সেগুলো সে উদ্ধার করার জন্য আসলে বাংলাদেশে জবরদখল করে ক্ষমতা দখল করেছেন। আসলে দেখেন, সে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন নিয়েছেন, হাসপাতাল অনুমোদন নিয়েছেন। আপনাদের দেখে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে যে কি সাহসী হয়, কি শক্তিশালী হয়, সেটাই জন্য আবার ফিরে এসেছেন। আরেকজনের কথা লিখছি, পড়ছি এখানে, তিনি বলেছেন সাগরে প্রচন্ড ঢেউ, যমুনায় আশ্রয় পড়তে পারে যে কোনো সময়। আমি ওনার কথার সঙ্গে অবশ্যই একত্রতা পোষণ করে বলতেছি, অবশ্যই যমুনায় ঢেউ পড়বে, অবশ্যই যমুনার বাইরে এই ফ্যাসিস্ট স্বৈরাচার ইহুদিদের দালালকে আমরা যমুনার বাইরে বের করব। অবশ্যই এই ঢেউ, আমি আজকে বললাম, এই ঢেউ অবশ্যই যমুনায় পড়বে। কারণ যমুনা আজকে সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দলমল নির্বিশেষে সকল মানুষের ঘুম কেড়ে নিয়েছে, সকল মানুষের শান্তি কেড়ে নিয়েছে এই যমুনা। আজকে তার নির্দেশে সারা বাংলাদেশে মব সৃষ্টি করা হচ্ছে। আর তিনি দেখেন, আমি আরেকটা আপনাকে ঘটনা বলি, আসলে বাড়ি ভাই আপনি যদি সময় যদি থাকতো তাহলে আমি আরো কিছু কথা বলতে চাই। সেটা হলো, এই যে মাইনস্টল কলেজে ছোট ছোট মাসুম বাচ্চাদের যে মেরে ফেল দেওয়া হলো, এটা কিন্তু পরিকল্পিত হত্যাকাণ্ড। একটা ডেট এক্সপায়ার যুদ্ধ বিমান সে কিভাবে একটা আবাসিক জায়গার মতো সে প্রশিক্ষণের জন্য অনুমোদন দেয়, আমার বোধগম্য হয় না।